পুরো পথের 3/4 অতিক্রম করার পর আমি এক ঝোপের নিচে লুকানো শিকারের দেহ দেখতে পেলাম। সেটি ছিল পাহাড়ের পাদদেশ থেকে মাত্র 25 গজ দূরে, যেখানে ঢালটি হঠাৎ করে খাড়া হয়ে ওপরের দিকে উঠে গেছে। তবে আশপাশে বাঘের কোনো চিহ্ন ছিল না। আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে শিকারের সমান্তরালে পৌঁছে একটি সমতল পথের ওপর দাঁড়ালাম এবং চারপাশের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ করতে শুরু করলাম, বাঘ কোথাও আশেপাশে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। আসন্ন বিপদের পূর্বাভাস একটি সুপরিচিত এবং প্রতিষ্ঠিত সত্য, যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। 3-4 মিনিট ধরে আমি সম্পূর্ণ নিশ্চল দাঁড়িয়েছিলাম। কোনো বিপদের ভাবনা ছিল না। যে অনুভূতি আমাকে বিপদের ইঙ্গিত দিয়েছিল তা সম্ভবত একইভাবে বাঘটিকেও প্রভাবিত করেছিল এবং তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। আমার বাঁ সামনে কিছু ঘন ঝোপ ছিল, যা একটি সমতল ভূমিতে গজিয়েছিল। এই ঝোপগুলো, যা আমার থেকে মাত্র 15-20 ফুট দূরে ছিল এবং শিকারের দেহ থেকেও সমান দূরত্বে, আমার দৃষ্টি আকর্ষণ করল। এক মুহূর্তের মধ্যে ঝোপগুলো নড়ে চড়ে উঠল এবং পরের মুহূর্তেই আমি দেখলাম বাঘটি দ্রুত খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে। আমি বন্দুক তাক করার আগেই সেটি একটা লতা গুল্মে ঢাকা গাছের আড়ালে হারিয়ে গেল। প্রায় 60 গজ দূরে যখন সে একটি পাথরের কিনারে লাফিয়ে উঠেছিল, তখন আমি গুলি চালালাম। কোয়েটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন জিম করবেটের রচিত দ্য কান্দা ম্যান ইটার। জিম করবেটের জন্ম 25শে জুলাই 1875 সালে। 19 বছর বয়সে তিনি রেলে চাকরি করতেন, আর তার সাথে শিকার। তিনি তার শিকারের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করতেন তার রচিত সমস্ত বইতে। গল্প পাঠে শক্তিক দে, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে দ্য কান্দা ম্যান ইটার। আমরা যতই কুসংস্কারে কম বিশ্বাস করি না কেন, কিছু কিছু বিশ্বাস আমাদের মধ্যে গভীরভাবে প্রতীত থাকে। যেমন 13 জন একসাথে টেবিলে বসা, রাতের খাবারের সময় মদের গ্লাস অন্যের হাতে না দেওয়া, মইয়ের নিচ দিয়ে না হাঁটা। এই ধরনের সাধারণ কুসংস্কার হয়তো আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমাদের ব্যক্তিগত কুসংস্কার যদিও আমাদের বন্ধুদের জন্য বিনোদনের বিষয় হতে পারে, আমাদের কাছে তা একদমই বাস্তব। আমি জানি না সাধারণ মানুষের তুলনায় শিকারীরা বেশি কুসংস্কারচ্ছন্ন কিনা, তবে আমি জানি যে তারা তাদের কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে মেনে চলে। আমার এক বন্ধু সবসময় শিকারের জন্য 5টি কার্তুজ নিয়ে যায়, না কম না বেশি। আরেকজন সবসময় 7টি কার্তুজ নেন। আরেকজন বিখ্যাত শিকারী, যিনি উত্তর ভারতের অন্যতম সেরা শিকারী হিসেবে পরিচিত, শীতের শিকারে মৌসুম শুরু করার আগে কখনোই একটি মহাশির মাছ হত্যা না করে বের হতেন না। মে মাস, প্রচণ্ড গরমের মধ্যে আমি এক পাহাড় থেকে আরেক পাহাড় চড়াই উতরাই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি দুর্গম পাহাড়ের পাথুরে পথ ও কাঁটা ঝোপের মধ্যে দিয়ে হেঁটেছি, যার ফলে আমার হাত ও হাঁটুতে অসংখ্য কাঁটা ও আঘাত লেগেছে। 15 দিন অবিরাম প্রচেষ্টার পর আমি সন্ধ্যায় ক্লান্ত দেহে ফরেস্ট বাংলোয় ফিরে এলাম। সেখানে আমাকে একদল গ্রামবাসী স্বাগত জানালো, যারা খবর দিল যে মানুষকে ও বাঘকে তাদের গ্রামের কাছে দেখা গেছে। রাত হয়ে যাওয়ায় কিছুই করা সম্ভব ছিল না, তাই গ্রামবাসীদের লণ্ঠন দিয়ে সতর্ক করা হলো যেন তারা গ্রাম ছেড়ে বাইরে না যায়। গ্রামটি একেবারে পাহাড়ের কিনারায় ছিল এবং ঘন বন হওয়ায় অন্যান্য গ্রামের তুলনায় বেশি বাঘের আক্রমণের শিকার হতো। পরদিন সকালে আমি গ্রামের চারিপাশে অনুসন্ধান করছিলাম। প্রথমবার পুরো গ্রাম ঘোরার পর দ্বিতীয়বার আরেকটি চক্র সম্পন্ন করতে যাচ্ছিলাম। হঠাৎ আমি পাহাড়ি পাথরের পথ পেরিয়ে একটা ছোট্ট নালার কাছে পৌঁছলাম, যা বৃষ্টির জলের প্রবাহে তৈরি হয়েছে। আমি ওপর নিচে তাকিয়ে নিশ্চিত হলাম যে বাঘ এখানে নেই। ঠিক সেই মুহূর্তে আমার চোখ সামনে একটা নড়াচড়ার দিকে গেল।
আমার থেকে মাত্র 25 ফুট দূরেই ছোট্ট একটি জলাশয়ের ধারে একটি সাপ ছিল, যা সম্ভবত জল খাচ্ছিল। সাপটি তার মাথা তুলল এবং আমি তখনই বুঝতে পারলাম এটি কিং কোবরা। এটি ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর সাপ। যখন সাপটি আমার দিকে মুখ ফেরালো তখন আমি দেখলাম ওর গায়ের রং উজ্জ্বল কমলা এবং সোনালি রঙে মিশে গেছে। পিঠ জলপাই সবুজ রঙে, যার মধ্যে হাড়ের মতো সাদা দাগ ছিল, আর লেজের 4 ফুট উপরের অংশ চকচকে কালো রঙের, যেখানে সাদা রেখা ছিল। এর দৈর্ঘ্য 13 থেকে 14 ফুট হবে। অনেকেই বলেছিল কিং কোবরা খুব আক্রমণাত্মক হয় এবং বিরক্ত করা হলে অত্যন্ত দ্রুত গতিতে আক্রমণ করতে পারে। যদি এটি আমাকে আক্রমণ করত তাহলে উঁচু নিচু পাহাড়ি রাস্তায় আমার পালানোর সুযোগ কম থাকত। তবে শৈল পাথরের ঢালে আমি সুবিধাজনক অবস্থায় ছিলাম। আমি চাইলেই রাইফেল দিয়ে সাপের ফনা লক্ষ্য করে গুলি ছুটতে পারতাম, কিন্তু এটি ছিল একটি ভারী বন্দুক এবং এত কষ্ট করে মানুষখেকো বাঘের খোঁজ পাওয়ার পর আমি অযথা গুলির শব্দ করে তাকে সতর্ক করতে চাইনি। এক দীর্ঘ সময় পার হয়ে গেল। সেই সময় একমাত্র নড়াচড়া ছিল সাপের লম্বা দ্বিখণ্ডিত জীবের হালকা স্পন্ধ। তারপর হঠাৎ সাপটি ফনা গুটিয়ে মাথা নিচু করল এবং বিপরীত দিকে ঢালে চলে গেল। আমি হাত বাড়িয়ে একটা পাথর তুললাম, যা আমার মুঠির ভেতর আরামদায়কভাবে ধরতে পারছিলাম। ঠিক যখন সাপটি এক খাড়া কাদামাটির ঢালে পৌঁছালো তখন আমি সেটির দিকে পাথর ছুঁড়লাম। পাথরটি তার মাথায় আঘাত করল, কিন্তু কিং কোবরার স্বাভাবিক প্রাণশক্তির কারণে এটির সঙ্গে সঙ্গে মরল না। আমি দ্রুত আরেকটি বড় পাথর ছুঁড়লাম, যা তার গলায় আঘাত করল। এবার সেটি কাত হয়ে পড়ে গেল। তারপর বাকিটা সহজ ছিল। আমি সাপটিকে সম্পূর্ণভাবে শেষ করলাম। আমি গ্রামের চারপাশে দ্বিতীয় চক্র সম্পন্ন করলাম। যদিও এটি ফলপ্রসূ হয়নি, আমি আনন্দিত হলাম, কারণ আমার অবশেষে কুসংস্কারের বাধা কেটে গেছে। এখন আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে মানুষ খেকো বাঘের শিকার এবার সফল হবে। পরদিন সন্ধ্যায় আমি গ্রামের পাশে এক জোতা কাটা খেতে বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। গ্রামবাসীরা তখন ভয়ে তটস্থ ছিল। আমি তাদের আশ্বস্ত করলাম যে পরদিন সকালে ফিরে আসব। তারপর আমি 4 মাইল পথ একাই বেরিয়ে পড়লাম ফরেস্ট বাংলোর দিকে রওনা হওয়ার জন্য। এমন এক অঞ্চলে একা হাঁটা যেখানে মানুষ খেকো বাঘ শিকার চালাচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ কিছু নিয়ম মেনে চলার দাবি রাখে। শিকারী যখন একাধিকবার শিকারে পরিণত হওয়ার কাছাকাছি চলে যায় তখন তার ইন্দ্রিয়গুলি সঠিকভাবে সজাগ হয়ে ওঠে। এই নিয়মগুলোর একটিও ভাঙা মানে নিজেকে সহজ শিকারে পরিণত করা। অনেকে প্রশ্ন করতে পারে, আপনি একা কেন হাঁটলেন? যদিও আমার ক্যাম্পে অনেক সহকারী ছিল। এর উত্তর দুটি। প্রথম, যখন একজন শিকারী দল নিয়ে থাকে তখন সে সহচরদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে এবং অসতর্ক হয়ে যায়। দ্বিতীয়, বাঘের সঙ্গে সরাসরি মোকাবিলার পরিস্থিতিতে একজন শিকারী বেঁচে থাকার সুযোগ বেশি থাকে যখন সে একা থাকে। পরদিন সকালে যখন আমি গ্রামের কাছাকাছি পৌঁছলাম তখন দেখলাম উৎসুক গ্রামবাসীদের একদল আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি কাছাকাছি আসতেই তারা আমাকে আনন্দের সঙ্গে জানালো যে রাতের বেলায় একটি মহিষ মারা গেছে। মহিষটিকে গ্রামেই হত্যা করা হয়েছিল এবং তারপর সেটিকে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত মৃতদেহটি পাহাড়ের উত্তর ঢালের একটি সংকীর্ণ, গভীর এবং ঘন জঙ্গলে ভরা উপত্যকার ভেতরে টেনে নিয়ে যাওয়া হয়। পাহাড়ের একটি উঁচু প্রজেক্টিং শিলার ওপর থেকে আমি সাবধানে চারিপাশটা পর্যবেক্ষণ করলাম। আমি নিশ্চিত হলাম যে সরাসরি খাড়া ঢাল বেয়ে মৃতদেহ টানার পথ অনুসরণ করে নামাটা বুদ্ধিমানের কাজ হবে না, বরং আমাকে একটি দীর্ঘ পথ ঘুরে উপত্যকার নিচের দিক থেকে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে শিকারের স্থান পর্যন্ত পৌঁছতে হবে। আমার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলো। দুপুর নাগাদ আমি সেই নির্দিষ্ট স্থানে পৌঁছলাম যেখানে উপত্যকাটি 100 গজ সমতল হওয়ার পর 300 গজ খাড়া উঠে গেছে উপরের পাহাড়ের চূড়ার দিকে। আমি আশা করছিলাম যে শিকারের মৃতদেহ এই সমতল ভূমির শেষ প্রান্তে থাকবে এবং ভাগ্য সহায় হলে বাঘও সেখানে বিশ্রাম নেবে।
বাঁশঝাড় ও কাঁটাযুক্ত ঝোপঝাড়ের ভেতর দিয়ে দীর্ঘ ও কঠিন পরিশ্রমী পথ চলা আমাকে সম্পূর্ণ ঘামে ভিজিয়ে দিল। বাঘের মতো তীক্ষ্ণ প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করার জন্য দ্রুত বন্দুক চালানোর প্রস্তুতি রাখা দরকার, কিন্তু ঘামযুক্ত হাতে বন্দুক ধরা ঝুঁকিপূর্ণ। তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং 1 কাপ ধোঁয়া ওঠা চা কিংবা সিগারেটের সুঘ্রাণ আমার জন্য অত্যন্ত দরকারি মনে হলো। আমার সামনে বড় বড় মসৃণ পথ ছড়িয়েছিল, যার মধ্যে দিয়ে ক্ষুদ্র জলধারা বয়ে চলেছিল। জায়গায় জায়গায় জলধারীটি ছোট ছোট স্বচ্ছ জলাশয় তৈরি করছিল। আমি পাতলা রাবার সেলের জুতো পরেছিলাম, যা এসব পাথরের ওপর নির্ভরভাবে চলার জন্য আদর্শ ছিল। যখন আমি যথেষ্ট বিশ্রাম নিয়েছি এবং ঘাম শুকিয়ে গেছে, তখন আমি নিঃশব্দে শিকারের দেহের দিকে অগ্রসর হলাম। আশায় ছিলাম যে হয়তো বাঘটি কাছাকাছি ঘুমিয়ে আছে। পুরো পথের 3/4 অতিক্রম করার পর আমি এক ঝোপের নিচে লুকানো শিকারের দেহ দেখতে পেলাম। সেটি ছিল পাহাড়ের পাদদেশ থেকে মাত্র 25 গজ দূরে, যেখানে ঢালটি হঠাৎ করে খাড়া হয়ে ওপরের দিকে উঠে গেছে। তবে আশপাশে বাঘের কোনো চিহ্ন ছিল না। আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে শিকারের সমান্তরালে পৌঁছে একটি সমতল পথের ওপর দাঁড়ালাম এবং চারপাশের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ করতে শুরু করলাম, বাঘ কোথাও আশেপাশে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। আসন্ন বিপদের পূর্বাভাস একটি সুপরিচিত এবং প্রতিষ্ঠিত সত্য, যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। 3-4 মিনিট ধরে আমি সম্পূর্ণ নিশ্চল দাঁড়িয়েছিলাম। কোনো বিপদের ভাবনা ছিল না। যে অনুভূতি আমাকে বিপদের ইঙ্গিত দিয়েছিল তা সম্ভবত একইভাবে বাঘটিকেও প্রভাবিত করেছিল এবং তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। আমার বাঁ সামনে কিছু ঘন ঝোপ ছিল, যা একটি সমতল ভূমিতে গজিয়েছিল। এই ঝোপগুলো, যা আমার থেকে মাত্র 15-20 ফুট দূরে ছিল এবং শিকারের দেহ থেকেও সমান দূরত্বে, আমার দৃষ্টি আকর্ষণ করলো। এক মুহূর্তের মধ্যে ঝোপগুলো নড়ে চড়ে উঠল এবং পরের মুহূর্তেই আমি দেখলাম বাঘটি দ্রুত খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে। আমি বন্দুক তাক করার আগেই সেটি একটা লতা গুল্মে ঢাকা গাছের আড়ালে হারিয়ে গেল। প্রায় 60 গজ দূরে যখন সে একটি পাথরের কিনারে লাফিয়ে উঠেছিল, তখন আমি গুলি চালালাম। গুলির আঘাতে বাঘটি পিছনের দিকে পড়ে গেল এবং বিকট গর্জন করতে করতে পাহাড় থেকে গড়িয়ে পড়ল। সাথে নিয়ে এলো প্রচুর পাথর খণ্ড। আমি ধরে নিলাম তার মেরুদণ্ড ভেঙে গেছে, কিন্তু ঠিক যখন ভাবছিলাম কিভাবে তার দিকে এগোলে ভালো হবে, তখন গর্জন বন্ধ হলো। বিস্ময়ের সাথে দেখলাম বাঘটি কোনো আঘাত ছাড়াই পাহাড়ের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শুকনো বাঁশঝাড়ের মধ্যে প্রচণ্ড শব্দ তুলে সে পরবর্তী উপত্যকায় মিলিয়ে গেল। পরে আমি দেখলাম আমার গুলি 75 ডিগ্রি কোণে বাঘের বাঁ হাঁটুর ফানি বোন নামে পরিচিত অংশে আঘাত করেছিল, যার ফলে হাড়ের একটি অংশ চির খেয়েছিল। গুলি তারপর পাথরে লেগে সেখান থেকে প্রতিফলিত হয়ে তার চোয়ালে আঘাত করেছিল। যদিও এই আঘাতগুলি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু তা প্রাণঘাতী ছিল না। আমি রক্তের অতি সামান্য চিহ্ন অনুসরণ করে উপত্যকায় ঢুকতেই শুনতে পেলাম ঘন কাঁটা ঝোপের মধ্য থেকে একটি ভয়ঙ্কর গর্জন। সেখানে প্রবেশ করা আত্মঘাতী হতো। কোয়েটসেল ফিল্মস রাইটার্স চয়েসে আজ শুনবেন জিম করবেট রচিত দ্য কান্দা ম্যান ইটার। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আরও এরকম রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। হ্যাপি লিসনিং। আমার গুলির শব্দ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছিল, ফলে আমি যখন পাহাড়ের চূড়ায় ফিরে এলাম, তখন একদল গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমার পরিকল্পিত অভিযান ব্যর্থ হওয়ায় আমি যতটা হতাশ ছিলাম, তারা হয়তো তার চেয়েও বেশি হতাশ হয়েছিল। পরের দিন সকালে আমি যখন শিকারের দেহ দেখতে গেলাম, তখন বিস্ময়ের সাথে দেখলাম রাতে বাঘ ফিরে এসেছিল এবং কিছুটা মাংস খেয়েছিল। এখন একমাত্র সুযোগ ছিল শিকারের দেহের কাছে অপেক্ষা করা। কিন্তু সমস্যা ছিল শিকারের কাছাকাছি কোনো উপযুক্ত গাছ ছিল না, যেখানে নিরাপদে বসে থাকা সম্ভব হতো। আর মাটিতে বসে মানুষ খেকো বাঘের জন্য অপেক্ষা করার একবারের ভয়াবহ অভিজ্ঞতা আমাকে তা থেকে বিরত রাখে।
ঠিক তখনই আমি উপত্যকার নিচে বাঘের ডাক শুনতে পেলাম। এটি আমার জন্য এক দুর্দান্ত সুযোগ হতে পারত, কারণ দুটি পরিস্থিতিতে বাঘ ডাক শুনে এগিয়ে আসে। প্রথম, যখন সে সঙ্গীর খোঁজে জঙ্গলে ঘুরে বেড়ায়। দ্বিতীয়ত, যখন সে হালকা আহত থাকে। বাঘকে আকৃষ্ট করতে হলে অবশ্যই তার ডাক নিখুঁতভাবে নকল করতে হবে, যেন সে বিভ্রান্ত হয়। তাছাড়া ডাক অবশ্যই এমন জায়গা থেকে আসতে হবে যেখানকার পরিবেশ বাঘের কাছে স্বাভাবিক বলে মনে হবে, যেমন ঘন ঝোপ বা লম্বা ঘাসের বন। তবে যদিও বাঘ প্রায় 1 ঘন্টা ধরে আমার ডাকে সাড়া দিল, সে কাছাকাছি আসেনি। আমি ধারণা করলাম, যেহেতু আগের দিন যেখানে তাকে আহত করেছিলাম সেখান থেকেই তাকে ডাক দিচ্ছিলাম বলেই হয়তো সেখানে সে আসতে দ্বিধা করছিল। এভাবে আমার আরেকটি সুযোগ হাতছাড়া হলো। আমি শেষ পর্যন্ত যে গাছটি বেছে নিলাম সেটি একেবারে খাড়াভাবে নেমে যাওয়া পাহাড়ের ধারে দাঁড়িয়েছিল। 8 ফুট উচ্চতায় একটি সুবিধাজনক ডাল ছিল, যেখানে বসলে আমি 30 ফুট ওপরে থাকব এবং ঠিক নিচে থাকা পাথর সজ্জিত খাতের ওপর অবস্থান করব, যেখান থেকে বাঘের আসার সম্ভাবনা ছিল। গাছের বিষয়টি ঠিক করার পর আমি পাহাড়ের চূড়ায় ফিরে গেলাম, যেখানে আমার লোকেরা সকালের খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। বিকেল 4টে আমি গাছের ডালে আরাম করে বসে পড়লাম, এক লম্বা অপেক্ষার জন্য প্রস্তুত। আমার লোকেদের বলে দিয়েছিলাম, সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা যদি আমাকে ডাকে এবং চিতাবাঘের ডাকের মাধ্যমে আমি যদি সাড়া দিই তাহলে তারা অপেক্ষা করবে। কিন্তু যদি তারা কোনো সাড়া না পায় তবে তারা দুটি দলে বিভক্ত হয়ে চিৎকার করতে করতে এবং পাথর ছুঁড়তে ছুঁড়তে উপত্যকার 2 দিক থেকে নামবে। আমি যে কোনো অবস্থায় গাছে ঘুমানোর অভ্যেস গড়ে তুলেছি, তাই সন্ধ্যাটা খুব একটা খারাপ কাটেনি। সূর্যাস্তের সময় এক লাঙ্গুরের আতঙ্কিত ডাক আমাকে পুরোপুরি সতর্ক করে তুলল। আমি দেখতে পেলাম উপত্যকার বিপরীত পাশে এক গাছের চূড়ায় একটি লাঙ্গুর বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে হলো সে আমাকে চিতাবাঘ ভেবে ডাকছে। কিছুক্ষণ পর তার ডাক বন্ধ হয়ে গেল এবং চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। রাত গভীর হতে থাকলো আর আমি টান টান স্নায়ু নিয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ একটি পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে আমার গাছে আঘাত করল। এরপর ভারী পায়ের শব্দ শুনতে পেলাম, যা নিঃসন্দেহে বাঘের ছিল। প্রথমে মনে হলো সে কেবল হুট করে এই পথে চলে এসছে, কিন্তু আমার ভুল ভাঙলো যখন সে আমার ঠিক পেছন থেকে গভীর গর্জন করতে লাগলো। এটা স্পষ্ট হলো যে আমি যখন সকালে নাস্তা করছিলাম তখন বাঘটি উপত্যকায় ঢুকে আমার গতিবিধি লক্ষ্য করছিল। এখন সে জানতো যে আমি গাছে আছি। এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না এবং এটা অত্যন্ত সতর্কভাবে সামলাতে হবে। বাঘ লাফ দিয়ে আক্রমণ করবে না, কারণ সেক্ষেত্রে সে সোজা 30 ফুট নিচে পাথরের ওপর পড়বে। কিন্তু তার লাফানোর দরকার নেই, সে সহজেই তার 2 পায়ের ওপর দাঁড়িয়ে আমাকে ধরতে পারবে। আমি আমার রাইফেল আস্তে করে উল্টো ধরে বাঁ কাঁধের নিচে রেখে তার ব্যারল নিচের দিকে নামিয়ে আনলাম আর সেই সঙ্গে নিরাপত্তা ক্যাচ খুললাম। আমার এই নড়াচড়া বাঘটিকে আরও ক্ষিপ্ত করে তুলল। সে আরও গভীর গর্জন করল। সময় যেন একেবারে থমকে গেছিল। অবশেষে দীর্ঘক্ষণ গর্জন ও পাহাড়ের চারিপাশে ঘোরাঘুরি করার পর বাঘটি আমার বাঁ পাশে একটি ছোট খাদ পার হয়ে শিকারের দেহর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পরেই আমি শুনতে পেলাম সে হাড় চিবিয়ে খাচ্ছে। অবশেষে আমি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। সকালে যখন সূর্য মাত্র কয়েক মিনিট হলো উঠেছে তখন আমার লোকেরা চূড়া থেকে আমাকে ডাকতে শুরু করলো। ঠিক তখনই আমি দেখতে পেলাম বাঘটি দ্রুত দৌড়ে পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে আসছে। রাতভর চোখ টান টান রাখার ফলে আলো আঁধারি পরিবেশে লক্ষ্য করা কঠিন ছিল, তবুও আমি গুলি চালালাম এবং আনন্দের সঙ্গে দেখলাম গুলি সরাসরি গিয়ে লেগেছে। বাঘটি বিশাল গর্জন করে ঘুরে আমার দিকে ছুটে এলো। সে লাফ দিতে যাচ্ছিল, ঠিক তখনই আমি দ্বিতীয় গুলি চালালাম। এইবার ভাগ্য ভালো ছিল, গুলিটি সোজা তার বুকে ঢুকে গেল। তীব্র আঘাতে তার লাফের দিক পরিবর্তন হলো এবং সে গাছের গায়ে আছড়ে পড়ে সোজা উপত্যকার দিকে গড়িয়ে গেল। একটি জলাশয়ে তার পতন হলো এবং রক্তে জল লাল হয়ে উঠল।
সে ধীরে ধীরে সেখান থেকে উঠল আর কয়েক ধাপ এগিয়ে উপত্যকার নিচের দিকে অদৃশ্য হয়ে গেল। 15 ঘন্টা শক্ত ডালে বসে থাকার ফলে আমার শরীর পুরোপুরি জমে গিয়েছিল। অনেক কষ্টে আমি নিচে নামলাম এবং দেখলাম গাছের গায়ে বাঘের বিশাল রক্তের ছিটা। তারপর আমি ধীরে ধীরে রক্তের দাগ অনুসরণ করে এগোলাম। খুব বেশি দূর যেতে হলো না। একটি বড় পাথরের নিচে আরেকটি ছোট জলাশয়ে বাঘটিকে মৃত অবস্থায় পেলাম। এই সময় আমার লোকেরা, যারা আমার নির্দেশ উপেক্ষা করে গুলির শব্দ শুনে দৌড়ে এসেছিল, গাছের নিচে আমার রক্তাক্ত পোশাক দেখে ভয় পেয়ে গেল। তারা ভাবলো বাঘটি আমাকে হত্যা করেছে। তাদের চিৎকার শুনে আমি সাড়া দিলাম এবং তারা ছুটে এলো। আমার রক্তমাখা পোশাক দেখে প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু পরে বুঝতে পারল যে এই রক্ত আমার নয়। মুহূর্তের মধ্যেই তারা উল্লাসে ফেটে পড়ল। একটি শক্ত গাছের ডাল কেটে লতা দিয়ে বেঁধে প্রচুর চিৎকার ও পরিশ্রমের মাধ্যমে তারা বাঘটিকে উপত্যকার খাড়া পাহাড় বেয়ে গ্রামে নিয়ে গেল। এই অঞ্চলে, যেখানে দীর্ঘদিন মানুষ খেকো বাঘ বাস করছিল, সেখানে অনেক সাহসী কাজ হয়, যার কথা বাইরের বিশ্ব জানতে পারে না। আমি এমনই এক বীরত্বের ঘটনা উল্লেখ করতে চাই, যা কান্দা মানুষ খেকো বাঘের শেষ শিকারের সঙ্গে জড়িত। এই গ্রামে এক বৃদ্ধ ও তার একমাত্র ছেলে বাস করত। বৃদ্ধ একসময় সেনাবাহিনীতে ছিলেন এবং তার স্বপ্ন ছিল ছেলেকে রয়্যাল গারওয়াল রাইফেলে ভর্তি করানো। ছেলেটির 18 বছর বয়স হলেই একদিন একদল মানুষের সঙ্গে বাজারে যাওয়ার পথে সে সেনা নিয়োগ কেন্দ্রে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার বাবা তাকে ছোটবেলা থেকেই স্যালুট ও সেনাবাহিনীর শৃঙ্খলা শিখিয়েছিলেন। সফলভাবে নাম লেখানোর পর সে 5 দিন পর বাড়ি ফিরে এলো, কিন্তু তখনও জানতো না যে গ্রামের সর্বনাশের দিন ঘনিয়ে আসছে। যেমনটি বলেছি, এই গ্রামটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং চারপাশে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। ইতিমধ্যে 2জন নারী এই মানুষ খেকো বাঘের শিকার হয়েছিল যখন তারা জঙ্গলে ঘাস কাটছিল। ফলে কয়েক মাস ধরে গবাদি পশুগুলোকে গাছের পাতা খাইয়ে টিকিয়ে রাখা হয়েছিল, কিন্তু প্রতিদিন এই খাদ্য সংগ্রহের জন্য পুরুষদের আরও দূরে যেতে হতো। সেই দিন একদল 21 জনের একটি দল গ্রাম থেকে যাত্রা করল। তারপর প্রথমে চাষের জমি পার হয়ে একটি খাড়া পাথুরে পাহাড় বেয়ে 14 মাইল নিচে নেমে উপত্যকার মুখে পৌঁছল। এই উপত্যকাটি 8 মাইল লম্বা, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত রামগঙ্গা নদীর তীরে গিয়ে মিশেছে, যেখানে ধিকালা ফরেস্ট বাংলো অবস্থিত। উপত্যকার শুরুতে মাটি অপেক্ষাকৃত সমতল এবং বড় বড় গাছে ভরা। এখানে পুরুষেরা আলাদা হয়ে গেল, প্রত্যেকে নিজেদের জন্য সুবিধাজনক একটি গাছ বেছে নিল এবং প্রয়োজনীয় পরিমাণে পাতা কেটে নিল। তারপর তারা পাতাগুলো দড়ি দিয়ে বেঁধে 2-3 করে ফিরে আসতে লাগলো। এই দলটি যখন পাহাড় বেয়ে নিচে নামছিল তখন তারা উচ্চস্বরে কথা বলছিল, একদিকে নিজেদের সাহস বাড়ানোর জন্য, অন্যদিকে মানুষ খেকো বাঘটিকে ভয় দেখানোর জন্য। অথবা যখন তারা গাছে উঠে একে অপরকে ডেকে ডেকে কথা বলছিল, তখনই বাঘটি তাদের শব্দ শুনে ফেলে। বাঘটি তখন উপত্যকার আরও ভেতরে এক ঘন জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল, যেখানে 4 দিন আগে সে একটা সম্বর হরিণ মেরেছিল। শিকারের গন্ধ তখনও বাতাসে ছিল। মানুষদের উপস্থিতি টের পেয়ে সে ঘন গাছপালার আড়াল থেকে বের হয়ে একটি ছোট নদী পার হলো এবং উপত্যকার মধ্যে দিয়ে চলা গবাদি পশুদের চলাচলের পথ ধরে দ্রুত পুরুষদের দিকে অগ্রসর হলো। একটি বাঘ কত দ্রুত চলেছে তা তার পদচিহ্নের সামান্য ও পেছনের পায়ের দূরত্ব দেখেই সহজেই বোঝা যায়। আমার গল্পের সেই যুবক তার গরুর জন্য পাতা কাটতে একটি বাহুমিয়া গাছ বেছে নিয়েছিল। গাছটি পশুপথের 20 গজ উপরে ছিল আর তার উপরের ডালপালা এক ছোট খাতের ওপর ঝুঁকেছিল, যেখানে 2টি বড় পাথর ছিল। পশুপথের বাঁক থেকে বাঘটি যুবককে গাছে দেখতে পেল। কিছুক্ষণ শুয়ে সে তাকে পর্যবেক্ষণ করল, তারপর রাস্তা ছেড়ে একটি উল্টে পড়া রেশম তুলো গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইল, যা খাত থেকে মাত্র 30 গজ দূরে ছিল। যখন যুবক তার প্রয়োজনীয় পরিমাণে পাতা কেটে ফেলল, তখন সে নিচে নেমে এগুলো একত্র করলো এবং বেঁধে নেওয়ার প্রস্তুতি নিল। তখন সে তুলনামূলকভাবে নিরাপদ ছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত সে লক্ষ্য করল যে তার কাটা দুটি ডাল নিচে খাতের ওপর দুই পাথরের মাঝে পড়ে গেছে। সেই ডালগুলো তুলতে সে খাতের মধ্যে নেমে গেল। এটাই তার জীবনের শেষ সিদ্ধান্ত ছিল। যখন সে দৃষ্টির বাইরে চলে গেল, বাঘটি তার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে খাতের কিনারায় এসে দাঁড়ালো। যুবক যখন নিচু হয়ে ডাল তুলতে গেল, ঠিক তখনই বাঘটি লাফিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে তাকে হত্যা করল। এদিকে যুবকের বাবা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন, তখন তাকে আনন্দের সঙ্গে জানানো হলো যে তার ছেলে সেনাবাহিনীতে ভর্তি হয়েছে এবং স্বল্প সময়ের জন্য ছুটিতে এসেছে। তিনি অবাক হয়ে জানতে চাইলেন ছেলেটি কোথায়। লোকেরা বলল সকালে গরুর খাদ্য আনতে গিয়েছিল এবং তার বাড়ি ফিরতে দেরি করায় হয়তো এখনও ফেরেনি। বাবা ভাবলেন হয়তো ছেলেটি বাড়ি ফিরে অপেক্ষা করেছে। তিনি তার গবাদি পশুগুলোকে গোয়ালে বেঁধে বাড়ি বাড়ি খুঁজতে শুরু করলেন। সেদিন যারা যারা বাইরে গিয়েছিল প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, কিন্তু সবাই একই কথা বলল, তারা উপত্যকার মুখে একসঙ্গে ছিল। তারপর সবাই আলাদা হয়ে গাছে উঠে পাতা কাটতে ব্যস্ত হয়ে পড়েছিল। কেউই বলতে পারল না যে যুবককে সর্বশেষে কখন দেখেছে। বাবা তখন চাষের জমি পার হয়ে খোড়া পাহাড়ের কিনারায় গেলেন এবং উচ্চস্বরে ছেলেকে ডাকতে লাগলেন, কিন্তু কোনো উত্তর এলো না। রাত তখন ঘনিয়ে এসছে। তিনি বাড়ি ফিরে এলেন, একটি ছোট ধোঁয়াটে লণ্ঠন জ্বালালেন এবং আবার বেরিয়ে পড়লেন ছেলেকে খুঁজতে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে তাকে থামানোর চেষ্টা করল। তুমি কি ভুলে গিয়েছো এখানে মানুষ খেকো বাঘ আছে? তিনি শান্ত কণ্ঠে বললেন, মানুষ খেকুর কারণেই আমি ছেলেকে খুঁজতে যাচ্ছি। হয়তো সে গাছ থেকে পড়ে আহত হয়েছে এবং ভয় পেয়ে ডাকছে না, যাতে বাঘের দৃষ্টি আকর্ষণ না হয়। তিনি কাউকে তার সঙ্গে যেতে মানা করলেন এবং কেউ সাহস করেও তার সঙ্গে যেতে পারল না। সারা রাত তিনি একা উপত্যকার এদিক ওদিক খুঁজতে লাগলেন, সেই উপত্যকায় যেখানে বাঘের আতঙ্কে কেউ দিনের বেলাও পা রাখে না। আমি পরদিন সকালে গবাদি পশুদের চলাচলের পথ ধরে হাঁটতে হাঁটতে তার পায়ের ছাপ দেখতে পেলাম। 4 বার, মাত্র 10 ফুট দূর দিয়ে তিনি যেই জায়গা দিয়ে পার হয়েছেন সেখানে বাঘটি তার ছেলের মৃতদেহ খেয়ে চলেছিল। সারা রাতের ক্লান্তি আর হৃদয় বিদারক যন্ত্রণা নিয়ে তিনি ভোরের আলো ফোটার সাথে সাথে পাথুরে পাহাড় বেয়ে উপরে উঠলেন এবং কিছুক্ষণ বসে বিশ্রাম নিলেন। এই উঁচু জায়গা থেকে তিনি নিচের খাতের দিকে তাকালেন। সূর্যোদয়ের প্রথম আলোয় তিনি দুটো বড় পাথরের ওপর রক্তের দ্যুতি দেখতে পেলেন। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তিনি দ্রুত নিচে নেমে গেলেন এবং সেখানে খুঁজে পেলেন বাঘের দ্বারা ছিন্ন ভিন্ন করা তার ছেলের দেহাবশেষ। বাঘ যা ফেলে রেখে গিয়েছিল। শোককে সম্বরণ করে তিনি যত্ন সহকারে ছেলের দেহাবশেষ সংগ্রহ করলেন এবং বাড়ি ফিরে এলেন। পরিচ্ছন্ন কাফনের কাপড় জোগাড় করা হলো। তার বন্ধু ও প্রতিবেশীরা তাকে সাহায্য করলেন এবং একসঙ্গে তারা ছেলের দেহাবশেষ মন্দল নদীর তীরে শ্মশানে নিয়ে গেলেন দাহ করার জন্য। অনেকে ভাবতে পারেন যে এমন কাজ কেবল তারাই করতে পারে যাদের কল্পনা শক্তি কম, যারা ভয়কে অনুভব করতে জানে না। কিন্তু পাহাড়ের এই মানুষদের আমি জানি, তারা শুধু প্রকৃতির সংস্পর্শে বড় হয়নি, তারা তাদের চারপাশের পরিবেশের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রত্যেক পাহাড়চূড়া, উপত্যকা আর গভীর খাতের সঙ্গে তারা ভয়ঙ্কর আত্মাদের অস্তিত্ব কল্পনা করে, অন্ধকারে যারা আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। একজন মানুষ যে এমন পরিবেশে জন্মেছে, বেড়ে উঠেছে আর 1 বছরের বেশি সময় ধরে ভয়ঙ্কর মানুষখেকোর হুমকির মধ্যে থেকেছে, সে যদি অস্ত্রহীন একাকী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এক দুর্ভেদ্য অরণ্য মধ্যে দিয়ে হেঁটে যেতে পারে, যে অরণ্য তার কল্পনায় অশুভ শক্তিপূর্ণ এবং যেখানে বাস্তবেও এক নির্মম বাঘ ওত পেতে আছে, তবে তাকে অসীম সাহসী বলা ছাড়া উপায় নেই। আরও বিস্ময়কর হলো, তিনি নিজের অসামান্য বীরত্বের কথা ভাবেননি, নিজের কাজকে কোনো বিশেষ কৃতিত্ব বলে মনে করেননি।
যখন আমি বাঘের মৃতদেহের পাশে তাকে বসতে বললাম যাতে একটি ছবি তুলতে পারি, তখন তিনি শান্ত স্থির কণ্ঠে আমার দিকে তাকিয়ে বললেন, আমি এখন সন্তুষ্ট সাহেব, কারণ আপনি আমার ছেলের প্রতিশোধ নিয়েছেন। এটাই ছিল শেষ মানুষ খেকো বাঘ। যে 3টি বাঘ মারার প্রতিশ্রুতি আমি কুমায়ুন জেলার প্রশাসকদের এবং গড়ওয়াল জনগণদের দিয়েছিলাম, আমার কাজ শেষ হলো। শুনছিলেন জিম করবেট রচিত দ্য কান্দা ম্যান এটার। গল্প পাঠে সৌপ্তিক দে, অন্যান্য চরিত্রে শ্রী বিজয় কুমার বসু ও স্বাগত বাসু। সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে। পোস্টার ডিজাইন স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।